বাংলাদেশে অবস্থানরত সব বিদেশি নাগরিকের তথ্য চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে বিদেশি নাগরিকদের ব্যাপারে নানা অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে দেশে অবস্থান করছেন। এছাড়া সঠিক নথিপত্র ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজও করছেন অনেকে। তাই অবিলম্বে সব বিদেশি নাগরিকের বৈধতার তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে। তথ্য না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়। এই কতজন আছে এই স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখনো নাই। কোন বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরীফুল হাসান। জনাব শরীফুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি জানতে চাচ্ছি যে সব বিদেশি নাগরিকের তথ্য চাওয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? হঠাৎ এমন উদ্যোগের কারণ কি হতে পারে? না, ধন্যবাদ। আপনার কাছে উদ্যোগটা হঠাৎ মনে হতে পারে বা মনে হতে পারে যে আমরা হঠাৎ করে এই ধরনের কথা বলছি, তা নয়। এই বিষয়গুলো আপনি সবসময় বাংলাদেশ এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে। এবং আমি যদি সুস্পষ্ট আপনাকে বলি, এই বছরেরই ফেব্রুয়ারির 7 তারিখ বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের বিডার একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে একটা স্পেসিফিক অনুষ্ঠানই হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে কর্ম অনুমতি ছাড়া বাংলাদেশে যারা বিদেশি অবস্থান রয়েছে তাদের বিষয়ে আমাদের করণীয় কি হবে। তো এক্স্যাক্টলি আমাদের বাংলাদেশি কত আমরা সেটা জানি না, কিন্তু ওই বৈঠকে পুলিশের বিশেষ শাখা থেকে জানানো হয়েছিল যে 2023 সালের 31 ডিসেম্বর মতো বাংলাদেশের বিদেশি নাগরিকের সংখ্যা 1,07,167 জন বা এরকম সামথিং। কিন্তু যদি আপনি দেখেন তার মধ্যে কর্মসংস্থান বিষয় ছিল মাত্র 14,000। তো ধারণা করা হয় যে আমাদের অনেকেই তারা ঠিক কাজের ভিসা নিয়ে আসেন না, তারা বেড়াতে এসে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে যেমন কাজ করেন অনেকেই। আবার আপনি প্রায় দেখবেন এমন কোনো অপরাধ, সেটি এটিএম কার্ড ভাঙা থেকে আরম্ভ করে মাদকে, আপনি অনেক সময় আফ্রিকার অনেক দেশের নাগরিকদের কথাও আপনি শুনতে পাবেন। মূলত যেটা হয়, আমাদের একটা আইনি দুর্বলতা রয়ে গেছে। আমাদের যে এখন 2006 সালের ভিসা নীতি রয়েছে, যেটা 2019 সালের একটা ভিসা নীতি আমরা করেছি, কিন্তু সেটা কার্যকর হয়নি। তো সে কারণে প্রায় আপনি এই ধরনের বৈঠক শুনবেন যে আমরা সিদ্ধান্ত নিচ্ছি অবৈধ কেউ থাকবে না। আইনত তো কোনো অবৈধ নাগরিকের শাখা থাকার সুযোগ নেই, কিন্তু বছরের পর বছর কিন্তু এভাবে চলছে যে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা সেই নিতে পারছি না আমরা। এবং জরিমানাটাও খুব সহজ, এখানে মাত্র 30,000 টাকা জরিমানা দিয়ে আপনি থাকতে পারবেন। এখন কেউ যদি মাসে 2, 4, 5 লাখ টাকা আয় করে, মাত্র 30,000 টাকা তার জরিমানা। সমস্ত কিছু মিলে আমি মনে করি যে আপনার যেই ধরনের নজরদারি, আইনি কাঠামো বা সমস্ত কিছু থাকার দরকার ছিল, সেই বিষয়টা আমরা আসলে রাখতে পারিনি বলে সংকটটা হচ্ছে। আমি আবারও বলি, আমরা চাই যে যত বেশি নাগরিক একটা দেশে আসবে বিদেশি, ততই ভালো। কিন্তু একটা কাঠামো থাকা উচিত যেন অনিয়মিত পন্থায় বা বাংলাদেশের অপরাধে জড়িয়ে না হয়, সেটুকু আমরা চাই। আমাদের বন্ধুত্বপূর্ণ পরিবেশই সবার জন্য থাকবে, কিন্তু একটা নিয়ম নীতির মধ্যে থাকবে, যেটা অনেক বছর ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টার কথাই বলেন। বাস্তবতা আসলে খুব নতুন করে আমি আসলে খুব পরিবর্তন দেখি না। শরীফুল হাসান, আপনি আইনি দুর্বলতার কথা বলছিলেন, তো তথ্য না দিলে আইনি ব্যবস্থার কথা তো বলা হয়েছে, তো সেক্ষেত্রে যারা তথ্য দিবেন না তাদেরকে শনাক্ত করা হবে কিভাবে, আর কি ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে? আমি সেজন্যই বলছিলাম আসলে বাংলাদেশের যে সংকট নিয়ে গণমাধ্যম বা আমাদের উপদেষ্টারা যারাই কথা বলুক না কেন, কোনোটাই নতুন না, হঠাৎ করে আবির্ভূত হয়নি। আপনারাও যখন গণমাধ্যম এই বিষয়গুলো নিউজ করে, আপনারা পুরনো সার্চ দিলেই পেয়ে যাবেন যে একাধিকবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টারা তারাও এই কথাগুলো বলেছেন। কিন্তু যে বলা যতটুকু সহজ, আপনি অবৈধ বিদেশি থাকবেন না এইটুকু বলাটা যতটুকু সহজ, কোন প্রক্রিয়া আপনি মনিটরিং করবেন, কিভাবে দেখবেন, সেইগুলো কিন্তু ডিটারমাইন করাটা, কৌশলটা কি হবে, আমাদের পুলিশের ভূমিকা কি হবে, এয়ারপোর্ট অথরিটির ভূমিকা কি হবে। আপনি যান, উত্তরায় যান বা গুলশানে যান, আপনি তো প্রায় দেখবেন। তো সেই ক্ষেত্রে আপনি কি ভূমিকাটা রাখবেন যেন বিদেশিরা আসতে পারে, বাংলাদেশে যত বিদেশি আসবে, কারণ একটা দেশের পর্যটন থেকে আরম্ভ করে যত বেশি বিদেশি আসে অর্থনীতি সচল হয়। কিন্তু এই যে যারা অপরাধে যুক্ত হচ্ছে তাদেরকে আপনি কিভাবে মানে রাখবেন বা ঠেকাবেন। পাশাপাশি আমরা যে শুনি অনেক বিদেশি কাজ করেন, আপনি দেখবেন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে এমন অনেক ইন্ডাস্ট্রিতে, আমাদের প্রতিবেশী অনেক দেশেরই, সেটা ভারত বলেন, শ্রীলঙ্কা বলেন, পাকিস্তানের বলেন, অনেকেই কাজ করে। সেটাও আমরা কি করে দেখভালটা করব, সেরকম একটা কাঠামো ঠিক করাটা কিন্তু আমাদের, আমি মনে জরুরি। আমার কাছে মনে হয় অবৈধরা থাকবেন না বলার চেয়েও
কি করে আমরা কাঠামোটা করব এবং সেই কাঠামোতে সবার ভূমিকা কি, নাগরিকের ভূমিকা কি, সরকারি বেসরকারি সংস্থার ভূমিকা কি, সেরকম একটা জিনিস। নিশ্চয়ই আমরা লাঠি দিয়ে পেটানো শুরু করবো না, থাকবে না মানে কি, আমরা কি বলছি যে বিদেশিদের তো পেটান, নিশ্চয়ই তা না। সেই কাঠামোগুলো যত সহজে পরিষ্কার করা যায় সবাইকে, আমার কাছে মনে হয় তত দেশের জন্য মঙ্গল। জি, আসলে এ বিষয়ে আসলে আরো গভীরভাবে সংশ্লিষ্টদের নজর দিতে হবে, সেটি বুঝতে পারলাম। শরীফুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আপনার প্রাণবন্ত আলোচনার জন্য। আগরতলা মিশনে হামলা, পতাকা অবমাননায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি জমা দিয়েছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের 6 প্রতিনিধি দল। এর আগে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রায় বাধা দেয় পুলিশ। পরে পুলিশের সাথে কথা বলে 6 প্রতিনিধি যাওয়ার অনুমতি পান। এর আগে সকাল 10:30টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদ জানান বক্তারা। নেতাকর্মীরা বলছেন, ভারতের হিন্দুত্ববাদী কিছু সংগঠনের উচ্ছৃঙ্খল সদস্যরা আগরতলার সহকারী হাইকমিশনে হামলা করেছে, যা দেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর। ভারত সরকার ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলেও দাবি তাদের। আমরা বাংলাদেশের মানুষ, আমরাও সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি। আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, পানি, প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর, আইনসঙ্গত বাহিনীর যে শক্তি, সে শক্তিও কিন্তু কম নয়। বরিশালে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা চলছে। সকাল 10:30টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মশালাটি শুরু হয়। বিকেলে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান। উদ্বোধনী বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, আন্দোলন এখনো শেষ হয়নি, এখনো সুযোগ খুঁজছে ষড়যন্ত্রকারীরা। সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্মশালায় যেসব তথ্য জানা যাবে তা তৃণমূলে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। কর্মশালায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। কূটনৈতিক টানাপোড়েন চলার কারণে শুধু বাংলাদেশ নয়, ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সার্ক ভিত্তিক সাংবাদিকদের ফোরামের আলোচনায় এ মন্তব্য করেন উপদেষ্টা। তৌহিদ হোসেন বলেন, কয়েক মাস ধরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি হওয়ায় দুই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। 5ই আগস্টের পরে সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে, তবে সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে কাজ করতে হবে। সোমবার ঢাকায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় 10 বছর ধরে সার্ক সম্মেলন না হওয়া দুঃখজনক বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন। গত 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনৈতিক দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। পরিমাণটা হয়তো প্রপোর্শনালি হয়তো অত বেশি না, কিন্তু এফেক্ট কিন্তু করছে। আমরা আশা করব যে এই অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যে যোগাযোগ স্থাপন, দেখা সাক্ষাৎ। আওয়ামী লীগ সরকারের আমলে জলবায়ু তহবিলের নামে জাতীয় স্বার্থকে জিম্মি করে কায়েমি স্বার্থ রক্ষা করা হয়েছে। এক যুগে এ খাতে ছিল শুভঙ্করের ফাঁকি। প্রকল্পের নামে দুর্নীতি ও অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ খাতে দেশি বিদেশি সব ঋণের হিসাব নিরীক্ষা জরুরি বলে মনে করে টিআইবি ও জলবায়ু গবেষকরা। আওয়ামী সরকারের দুর্নীতির শ্বেতপত্র পর্যালোচনা করে এমন মন্তব্য তাদের। আওয়ামী লীগ সরকারের আমলে 2022 সালে $200 বিলিয়ন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান গঠন করা হয়। এর আওতায় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় অভিযোজন প্রশমন খাতে 800 প্রকল্প গ্রহণ করে সরকার। এর মধ্যে বাঁধ, সাইক্লোন সেন্টার, স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ, লবণাক্ত সহিষ্ণু ফসল উৎপাদনের নামে প্রকল্পগুলোতে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে জড়িতরা একে নিজেদের সম্পদ বৃদ্ধির সুযোগ হিসেবে দেখেছে বলে শ্বেতপত্রে উঠে এসেছে। যে অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, ঝুঁকির সম্মুখীন, সেখানে না হয়ে মন্ত্রী এমপিদের বাড়ির কাছে বা জেলায় উপজেলায় এই প্রকল্প হয়েছে, যেগুলো কোনো জলবায়ু পরিবর্তনের সাথে কোনো সামঞ্জস্যপূর্ণ ছিল না। অর্থাৎ এখানে ভেস্টেড ইন্টারেস্ট, কায়েমি স্বার্থটা এখানে কাজ করেছে জাতীয় স্বার্থকে জিম্মি করে। শ্বেতপত্রে বলা হয় 2010 সালে আলাদা আইনের মাধ্যমে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করা হয়।
এ তহবিলে ৩,১০০ কোটি টাকা দেয়া হয়েছে, কিন্তু এই বিপুল টাকা কোথায় কিভাবে খরচ হয়েছে তার হিসাব নাই। আবার গ্রিন ক্লাইমেট ফান্ডের হিসাব নিয়েও আছে প্রশ্ন। ট্রাস্ট ফান্ডের উপর ভিত্তি করে যেটা আমাদের বাজেটের অর্থ, বাংলাদেশের নিজস্ব অর্থায়নের বাস্তবায়িত প্রকল্পগুলো, সেগুলো একটা সার্বিক ইন্ডিপেন্ডেন্ট অডিট, নিরপেক্ষ অডিট করা দরকার বলে আমি মনে করি। একই সাথে এই ক্ষেত্রে যে সমস্ত বিদেশি অর্থায়ন হয়েছে সেগুলোর সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য প্রকাশ এবং যে শর্তাবলী সাপেক্ষে অর্থায়ন হয়েছে সেগুলো তথ্য প্রকাশ করা অপরিহার্য। গবেষকেরা বলছেন, গেল দশকে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা গড়ে তুলতে ইতিবাচক অগ্রগতি দেখা যায়নি। আমরা ন্যাপ তৈরি করেছি, তারপর বিসিসিএসবি তৈরি করেছি, কিন্তু আমরা সেটা ইমপ্লিমেন্টেশনে যেতে পারিনি। অর্থাৎ ইমপ্লিমেন্টেশন করার জন্য যে অ্যাকাউন্টেবিলিটি, যে গভর্নেন্স থাকা উচিত ছিল, সেটা আমরা অ্যাভয়েড করেছি। ট্রাস্ট ফান্ডের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারেনি। প্রচুর মানুষ এখনো আছে ক্লাইমেট চেঞ্জ রিস্ক এক্সপোজ, তাদের কথা আমরা বলিনি। শ্বেতপত্রে বলা হয়েছে, জলবায়ু তহবিল থেকে বাংলাদেশকে ছিটকে দিয়েছে দুর্নীতি। ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও কমেছে বরাদ্দ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে শ্রম আইন লঙ্ঘনের 5 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এ নিয়ে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ। এতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে চূড়ান্তভাবে মামলা 5টির কার্যক্রম বাতিল হয়ে গেল। গত 24 অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের 5 ও মানহানির 1 মামলার কার্যক্রম বাতিল করে রায় দেন। ডক্টর ইউনূসের নামে যখন শ্রম আদালতে পৃথক মামলা 5টি হয়, তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশনসের চেয়ারম্যান ছিলেন। কর্মীদের চাকরিচ্যুতির অভিযোগ তুলে 2019 সালে এসব মামলা করা হয়েছিল। গত কয়েক বছরের মতো এবছর 1 জানুয়ারি বই উৎসব হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। তবে জানুয়ারি মাসের মধ্যে সব পর্যায়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপদেষ্টা বলেন, প্রতিটি শ্রেণীর বইয়ের কিছু অধ্যায় পরিমার্জন ও পরিবর্তন করার কারণে বই ছাপাতে দেরি হচ্ছে, তাই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতেও দেরি হবে। সভায় বিধান রঞ্জন রায় আরও বলেন, 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে, যা আগামী বছরই প্রকল্প আকারে চালু হচ্ছে। এ সময় তিনি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো সহ বিভিন্ন জায়গায় গুণগত পরিবর্তনেরও কথা জানান। আমাদের বইগুলো কিছুটা পরিমার্জন করতে হয়েছে, সেজন্য আমরা শিডিউল থেকে কিছু পিছিয়েছিলাম। ফলে আমরা এবার অন্যান্যবার যেভাবে বই উৎসব 1 জানুয়ারি করা হয়, আমরা ঠিক এই ধরনের উৎসবে যাচ্ছি না, কিন্তু প্রাথমিকের বইগুলো আমরা জানুয়ারির মধ্যে দিয়ে দেব। শতাধিক শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগ জমা পড়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে। তার মধ্যে 29 জনের এনটিআরসি এর সনদ জাল প্রমাণ পেয়েছে অধিদপ্তর। চক্রটি 5 থেকে 10 লাখ টাকায় বিক্রি করত জাল সনদ। জালিয়াতির সঙ্গে জড়িত চক্রের সদস্যদের চিহ্নিত করেছে অধিদপ্তর। গাজীপুরের কাপাসিয়ার উজলি দিঘির পাড় জেইউ আলিম মাদ্রাসার 6 শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরি নেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের চাপে নিয়োগ পান বলে দাবি মাদ্রাসার অধ্যক্ষের। তখনকার হয়েছিল আওয়ামী লীগ গভর্নমেন্ট, লোকাল সভাপতি বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এগুলি নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তদন্তে 29 শিক্ষকের সনদ জাল বলে প্রমাণিত হয়েছে। আরও শতাধিক শিক্ষকের জাল সনদের বিষয়ে তদন্ত চলছে। চক্রটি এনটিআরসি এর নকল ওয়েবসাইট তৈরি করে সনদ ও সুপারিশ জাল করত, যা বিক্রি হতো 5 থেকে 10 লাখ টাকায়। মামলায় সিন্ডিকেটের মূল হোতা কিশোরগঞ্জের সুমন, বাকি 2 জন ময়মনসিংহের আব্দুল্লাহ ও গাজীপুরের আশরাফ। এ বিষয়ে একটি মামলাও করেছে অধিদপ্তর। অধিদপ্তর বলছে, চক্রটি জাল সনদ দিয়ে স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দিত। শিক্ষকদের চক্র এগুলো জাল সনদ প্রক্রিয়ার সঙ্গে জড়িত। আমরা কিছু অলরেডি আইডেন্টিফাই করেছি এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা এনটিআরসি থেকে। শিক্ষা গবেষকরা বলছেন, জাল সনদে শিক্ষক নিয়োগ লজ্জাজনক। যদি নৈতিক জায়গা থেকে চিন্তা করেন, এটা তো খুবই ভয়াবহ একটা অন্যায় কাজ। তো যে এরকম একটা কাজ করে, সে তো শিক্ষকতার আসলে যে নৈতিক ভিত্তিটাই হারিয়ে ফেললো, তাকে দিয়ে আর শিক্ষকতা কিভাবে হবে? দেশব্যাপী বেশ কয়েকটি চক্র এই সনদ জালিয়াতির সাথে জড়িত, যারা টাকার বিনিময়ে চাকরি প্রার্থীদের কাছে সনদ বিক্রি করে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন দ্রুততম সময়ের মধ্যে এদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্ধ্যা ৬টার পর উচ্চ শব্দে স্পিকার, মাইক, গাড়ির হর্ন বাজানো নিষিদ্ধ করা হয়েছে। গত রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে ঘোষণা দেওয়া হয়। এর আগে টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদে রাত 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। শিক্ষার্থীরা জানান, বিভিন্ন অনুষ্ঠানে রাতে ক্যাম্পাসে উচ্চ শব্দে গান বাজানো হয়, এতে পড়াশোনা ও ঘুমে ব্যাঘাত সহ নানা সমস্যা হয়। এ নিয়ে কর্তৃপক্ষকে একাধিকবার অভিযোগ জানালেও কোনো ফলাফল আসেনি। শিক্ষার্থীরা বিক্ষোভ শুরুর পর ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। সমস্যা সমাধানের আশ্বাস দিলে প্রায় 1 ঘন্টা পর উপাচার্যের বাসভবন এলাকা ছেড়ে যান শিক্ষার্থীরা। রাজধানীর ধানমন্ডিতে শিক্ষার্থী শামীম হত্যা মামলায় সাবেক মন্ত্রী ফারুক খান, সাদেক খান সহ 4 আসামিকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর সৈকত, ডিএসসিসির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। এর আগে আসামিদের আদালতে নেওয়া হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা 5 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে তিনি জানান, 5 আগস্ট সরকারের পতনের পর বিকালে আসামিদের সরাসরি ইন্ধনে এ হত্যাকাণ্ড হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবী সাবেক এমপি সাদেক খান ও সাবেক কাউন্সিলর মানিক আওয়ামী লীগের কেউ নন বলে জানান। আসামিদের বিরুদ্ধে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ নেই বলে উল্লেখ করেন। এই মামলার অগ্রগতির স্বার্থে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তিনি তার জন্য 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তার আদালত উভয় পক্ষের শুনানির পর তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তারাও রিমান্ড বাতিল করে জামিনে প্রার্থনা করেছেন। তাদের বক্তব্য শোনার পরে তাদেরকে 3 দিন রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার হেফাজত প্রদান করেন। বন্যার 3 মাসেও ফেনী ও কুড়িগ্রামে সরকারিভাবে শুরু হয়নি পুনর্বাসনের কাজ। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব মানুষেরা বাস করছে অন্যের বসত ঘরে। তালিকা তৈরি ছাড়া আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, দাবি ক্ষতিগ্রস্তদের। ফেনী পৌর এলাকার 6 নং ওয়ার্ডের সুলতানপুরের বাসিন্দা বিধবা সবিতা রানী দেবনাথ এবারের বন্যায় স্বামী রেখে যাওয়া ভিটেমাটি হারিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন ঘর পাবার আশায়। সবিতা রানীর মতো 6 উপজেলার 1700 পরিবার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। দিন আমি অসহায় মনে করে যদি আমার কিছু সহযোগিতা করে আমি তাইলে ঘরটা কোনো রকম মাথা গুঁজা ঠাই করতাম পারবো। বন্যার প্রায় 3 মাস পার হলেও পুনর্বাসনের কোনো উদ্যোগ নেই বলছে ক্ষতিগ্রস্ত পরিবার। এই পর্যন্ত সরকারিভাবে কোনো অবদান আমরা পাইনি। আমরা টাকা খুব কষ্ট করেছি। ঘরে আশ্রয় নিছি, ছেলে একজন মেয়ে একজন, আমরা পরিবারে 4 জন। আর সরকার যদি আমার দিকে একটু তাকায়। বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত 110টি পরিবারকে পাইলট প্রকল্পের আওতায় নতুন করে পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসনের। প্রকল্পের মাধ্যমে এটি পাইলট বেসিসে হবে। পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই প্রকল্প সমূহ সরকারের যে সিদ্ধান্ত দেয় সেই অনুযায়ী বাস্তবায়ন করা হবে। এদিকে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ নদ নদীর ভাঙনে চলতি বছর এ পর্যন্ত 2000 পরিবার ভিটেমাটি হারিয়েছে। এটা মাইসের জায়গা আমার ভেঙে গেছে, মাইসের বাসতলা এনে পড়ে রয়েছে। আর কি করবো, আমার তো অস হয়ে গেছে, কিচ্ছু নাই, সব নিঃস্ব হয়ে গেছে। ভেঙে ছিল সব, ভিটাবাড়ি আসলে এইদিকে সব ভেঙে ছিল, সব শেষ হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তারা। পুনর্বাসনের জন্য এবং গৃহ পুনর্নির্মাণের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ, এইসব বিষয়গুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বরাদ্দ পেলে আমরা তালিকা অনুযায়ী তাদের মাঝে বিতরণ করব। বর্ষা হলেও কুড়িগ্রামের উলিপুর, রৌমারী সহ বেশ কয়েকটি উপজেলায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম আদালত চত্বরে হত্যা চেষ্টার অভিযোগে সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ 164 জনের বিরুদ্ধে নিজেই মামলা করেছেন ব্যবসায়ী এনামুল হক। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে 400 থেকে 500 জনকে। দুপুর 12টার দিকে আহত এনামুল বাদী হয়ে মামলাটি করেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু বকর সিদ্দিকের আদালতে। তার অভিযোগ, 26শে নভেম্বর ব্যক্তিগত কাজে আদালত প্রাঙ্গণে আসেন। এ সময় পুলিশের সঙ্গে ইসকন ও চিন্ময় অনুসারীদের সংঘর্ষের সময় হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করা হয়েছে। এতদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মামলা করতে বিলম্ব হয়েছে বলেও জানান এনামুল।
ওই মামলার বাদী হচ্ছে এনামুল হক। উনি 1 থেকে 166 জন আসামির নাম দিয়ে এই মামলার দায়িত্ব আছেন। উনি প্রত্যক্ষদর্শী, উনি ঘটনার সাথে সরাসরি ভিকটিম, উনি আহত, উনি দীর্ঘদিন মেডিকেলে চিকিৎসাধীন ছিল। সুনামগঞ্জে ধর্ম অবমাননা ও সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার কলেজ ছাত্র আকাশ দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বেলা 11টায় সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নির্জন কুমার মিত্র এই আদেশ দেন। এর আগে আদালতে আসামিকে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক 5 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। গত মঙ্গলবার রাতে দোয়ারা বাজার উপজেলার মোংলার গাঁও গ্রামের আকাশ দাস তার ফেসবুকে ধর্ম অবমাননামূলক একটি পোস্ট আপলোড করে। এ ঘটনার পর এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সারা দেশে কুয়াশার সাথে বাড়ছে শীতের তীব্রতা। রোববার সকাল 9টায় নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8টা পর্যন্ত বেশিরভাগ জায়গায় কুয়াশায় ঢেকে থাকছে গ্রামীণ জনপদ। পঞ্চগড়ে 3 দিন ধরে ঘন কুয়াশার সাথে বেড়েছে শীতের প্রকোপ। বেলা 11টা পর্যন্ত ঘন কুয়াশা থাকছে চারদিকে। রোববার সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। উত্তরের হিমেল বাতাসের কারণে বেড়েছে শীতের তীব্রতা। ফলে দিনমজুর, কৃষি শ্রমিক সহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। চুয়াডাঙ্গা, মেহেরপুরে প্রতিদিনই তাপমাত্রা কমছে। এসব জেলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল সন্ধ্যায় কুয়াশা, আর আমাদের যে কর্ম করে খাই, আমরা সকালে যেতে পারতেছি না ডিউটিতে। বীরগড় থেকে আসলাম, কুয়াশা খুব পছন্দ, কুয়াশা ঠান্ডা। রাত্রি ভালো শীত, শীতের জন্য গাড়ি মাড়ি চালানো খুব সমস্যা আছে।